স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। এবারে জানাবো পুরো খবর। নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, ফেব্রুয়ারিতে হবে ভোট। কক্সবাজারের রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রোহিঙ্গা সমস্যাটি মিয়ানমারের সৃষ্টি, সমাধানও তাদের ওপরই নির্ভর করছে। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজার থেকে মারুফা রহমানের প্রতিবেদন। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপে সোমবার যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সকল অংশীজনের সামনে প্রধান উপদেষ্টা তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রূপান্তরের গল্প। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে দেশ নির্বাচন আয়োজন করার মতো যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল। Stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. 8 বছরে প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। 3 দিনব্যাপী আয়োজনে আমন্ত্রণ জানানো হয় দেশের সকল রাজনৈতিক দলের নেতাদেরও। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, 2017 সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। All acts of violence against Rohingya must cease immediately. We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas. They should make sure that no more Rohingyas enter into Bangladesh. রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন তিনি। It is not only the responsibility of Bangladesh but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. In going forward towards these objectives, I propose the following 7 points. বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধান সেখানে। রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় রাখতে এবং নিরাপদে তাদের বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত সারা বিশ্বকে এই বিষয়ে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারের উখিয়ায় রয়েছেন সহকর্মী মারুফা রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মারুফা, সম্মেলনের বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। লাইবা, সম্মেলনের এই পর্যায়ে চলছে রাজনৈতিক অংশীজনদের সংলাপ। রাজনৈতিক অংশীজন যারা রয়েছে বাংলাদেশের, তারা রোহিঙ্গা ইস্যুতে তাদের মতামত বা প্রস্তাবনাগুলো তুলে ধরছেন। এই মুহূর্তে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তো তিনি বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন এবং বিএনপির দিকটা তিনি তুলে ধরছেন। এছাড়াও কিন্তু যতগুলো রাজনৈতিক অংশীজন আছে বাংলাদেশে, তারা সবাই আপনি দেখছেন যে মঞ্চে রয়েছে। একে একে তারা সকলেই বিশ্ব দরবারে, অর্থাৎ যে 40টি দেশের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন এই সংলাপে, জাতিসংঘের যারা প্রতিনিধিরা আছে তাদের সঙ্গে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা রোহিঙ্গা নিয়ে কাজ করে তাদের কাছে আসলে রাজনৈতিক এই অংশীজনরা তাদের প্রস্তাবনা তুলে ধরছেন এবং তাদের অবস্থান তুলে ধরছেন। তো কেবলমাত্র এই অধিবেশনটি শুরু হলো। 5টি থিমেটিক চিন্তার থেকে আসলে এই অধিবেশনটি চলছে গতকালকে থেকে এবং আগামীকাল কিন্তু তৃতীয় দিন এবং শেষ দিন এই আন্তর্জাতিক সংলাপের। তো আজকে কিন্তু প্রধান উপদেষ্টা কথা বলেছেন সকালবেলা। তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি 7 দফা প্রস্তাব দিয়েছেন এবং রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করেছেন। ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতেই তার 7 দফা প্রস্তাবটি আসলে তিনি পাঠ করেছেন এবং এখানে যারা আন্তর্জাতিক বিশ্বের প্রতিনিধিরা আছেন তাদের
প্রতি আহ্বান জানিয়েছেন যে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। আজকে কিন্তু রোহিঙ্গা যারা এসেছিলেন মিয়ানমার থেকে 8 লক্ষ, তার 8 বছর পূর্তি 2017 সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ তার সীমান্ত খুলে দিয়েছিল মানবিক কারণে। তবে এখন এই বিষয়টি শুধুমাত্র বাংলাদেশের একার দায়িত্ব নয়, সারা বিশ্বকে আসলে আওয়াজ তোলার জন্য এবং এটির একটি স্থায়ী সমাধান করার জন্য আহ্বান জানানো হচ্ছে এই 3 দিনের আন্তর্জাতিক সংলাপের মধ্য দিয়ে। এবং এই আন্তর্জাতিক সংলাপের এখানেই শেষ নয়, এখান থেকে আসলে প্রস্তাবনাগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, যারা প্রতিনিধিরা এসেছে বিশ্ব দরবারে পৌঁছেছে সেই বার্তাগুলো। এটি কি আরো বড় পরিসরে জাতিসংঘের সদর দপ্তরে নিউ ইয়র্কে আগামী মাসে 30 তারিখ একটি বড় আন্তর্জাতিক পরিমণ্ডলে 170টি দেশের অংশগ্রহণে একটি সংলাপ হবে এবং সেখান থেকে এই বিষয়গুলো আরো ত্বরান্বিত হবে এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন টেকসই এবং ত্বরান্বিত হবে বলে মনে করছেন এখানে যারা অংশীজনরা এসেছেন তারা। তো লাইভে মোটামুটি এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এই মুহূর্তে রাজনৈতিক অংশীজনদের অধিবেশনটি চলছে। আগামীকালকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের শিবিরে অর্থাৎ ক্যাম্পে যাবে, এখানে যারা প্রতিনিধিরা আছে তাদেরকে নিয়ে পরিদর্শন করতে সরেজমিনে। লাইবা আরফা, ধন্যবাদ আপনাকে। উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে কেটে গেছে রোহিঙ্গাদের দীর্ঘ 8 বছর। 2017 সালের 25 আগস্ট রাখাইনে সেনাদের নির্যাতনের ভয়াবহ স্মৃতি স্মরণে পালিত হল রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। এতে অংশ নেয় রোহিঙ্গা জনগোষ্ঠী। মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে চান তারা। উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে ইরফানুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প, ট্রিপলের ঘর, কাটাতার, ধুলোময় রাস্তায় কেটে গেল 8টি বছর। 8 বছর আগে 25 আগস্ট রোহিঙ্গাদের জীবনে নেমে এসেছিল এক বিভীষিকাময় অধ্যায়। উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পালিত হলো রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। সোমবার সকাল 9টায় টেকনাফের জাদিমুড়া 27 নম্বর ও লেদা 24 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং উখিয়ার 4 নং রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে দিবসটি পালিত হয়। এতে অংশ নেন শিশুসহ শত শত রোহিঙ্গা নারী পুরুষ। তারা বলেন, মিয়ানমারে আগুনে পড়ে যাওয়া ঘরবাড়ি, স্বজন হত্যা এবং নির্যাতনের স্মৃতি আজও তারা করে ফেরে। নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়া এখন তাদের একমাত্র প্রত্যাশা। Bangladesh and international community ensure the safety, right and dignity of the Rohingya is a permanent for a successful repatriation of the patient. We are surviving on earth without work, without education, without freedom and without dignity. Ara to refugee life to am bisho hostel life তারা ইয়ানত চাই তো নচাই এত রিলে যেভাবে চলাফেরা করে আর আছে আর দেশের মা আর ব্যাগ যায় এভাবে চলাফেরা করিব। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, রোহিঙ্গাদের সসম্মানে ফেরাতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারও। এই লোকগুলো এখানে আসছে, তাদের ঘর বাড়ি ফেলে আসছে এবং তারা শহর এলাকা থেকে আসছে। তারা মোটামুটি ওয়েল অফ, তাদের সম্পত্তি আছে, তারা শিগগির ফেরত যাবে নিজেরা। এটি আমরা বিশ্বাস। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারবেন বলে আশা রোহিঙ্গাদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। দর্শক, জাকসু নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। এই মুহূর্তে কথা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হ্যাঁ, এটা তো মনোনয়নপত্র প্রত্যাহারের পর যে পদগুলি শূন্য থাকবে অবশ্যই শূন্য, আর যেগুলি একাধিক প্রার্থী না থাকবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তা নির্বাচিত হবে। সবাই তা না, যে এইগুলো হয়েছে তার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কারণে, আর ভোটার তালিকার মানে ছাত্রত্বের কারণেও হয়তো হয়ে থাকবে এরকম। একজন করে 20 জন। হ্যাঁ, 20 জন। আপনারা দয়া করে একজন করে প্রশ্ন করুন, আমরা বলছি। 20 জন শিক্ষার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। অবশ্যই তারা যদি আপিল করার সুযোগ আছে তাদের জন্য, তারা আপিলও করতে পারবেন। আগামীকাল আপিল যাদের বাতিল হয়েছে তারা যদি ইচ্ছে করেন তারা আপিলের জন্য আবেদন করতে পারবেন। বলুন প্লিজ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে কোনো আন্দোলন সংগ্রামে এবং ভোটার তালিকায় বলেন, শিক্ষার্থী সংখ্যা বলেন, সব জায়গায় সমানে রয়েছে নারীরা। এইবারই প্রথম দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র 57 জন কেন্দ্রীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করছে, আর হলগুলো তো দৈন্যদশা। এর কারণ কি স্যার? আপনি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হিসেবে আপনি কি মনে করছেন? আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরা নির্বাচন কমিশন, আমরা সবাই চাই, বিশ্ববিদ্যালয় পরিবার চাই নারীদের ক্ষমতায়ন। সেখানে সেই চাওয়া থেকেই কিন্তু আমরা অনেকগুলো পদ স্পেসিফিক করে যে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা গঠনতন্ত্রে সকলের অংশীজনদের ওপিনিয়ন নিয়ে সন্নিবেশন করা হয়েছে প্রথমবারের মতো, যেখানে 6টি পদ নারীদের জন্য স্পেসিফিক করে রাখা হয়েছে। এটা কিন্তু দেশের নারীদের লিডারশিপের জন্য, আমাদের নারী শিক্ষার্থীদের লিডারশিপের জন্য একটি যুগোপযোগী একটি সিদ্ধান্ত। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক এবং আমরাও সকলে আন্তরিক। আমরা আশা করি যে এইবার প্রথমবারের মতোই নির্বাচন হচ্ছে, ভবিষ্যতে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। চট্টগ্রামের বাকুলিয়ার রাজাখালী এলাকায় অবৈধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, র্যাব ও পরিবেশ অধিদপ্তর। 4টি কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ সহ জরিমানা করা হয়েছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। কিছুদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর এবং অনুমোদনহীন পলিথিন উৎপাদন কারখানার খোঁজে মাঠে নেমেছে র্যাব। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে চট্টগ্রামের রাজাখালী এলাকায় 3টি পলিথিন কারখানায় যৌথ অভিযান চালায় র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রায় 1000 কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কারখানা মালিকদের 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 7 দিনের মধ্যে তারা পরিবেশে যোগাযোগ করবে এবং ওখান থেকে যথাযথভাবে ছাড়পত্র নিয়ে তারপর তারা ব্যবস্থা গ্রহণ করবে। আর মৌখিকভাবে আমরা নির্দেশনা প্রদান করেছি, যতদিন পর্যন্ত তারা ছাড়পত্র না পাবে ততদিন পর্যন্ত তাদের ফ্যাক্টরি বা উৎপাদন বন্ধ থাকবে। র্যাব জানায় পরিবেশের জন্য ক্ষতিকর এবং অনুমোদনহীন পলিথিন উৎপাদনকারীদের কোনো ছাড় নেই। আমাদের এই অভিযান চলমান থাকবে ইনশাল্লাহ, এবং যেখানে অনুমোদনবিহীন পাওয়া যাবে সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তবে কারখানার মালিক পক্ষ বলছে ভিন্ন কথা। এটা হচ্ছে রিসাইকেল। আমরা বিভিন্ন বাঙালির দোকান থেকে, গার্মেন্টস থেকে মাল এনে আমরা রিসাইক্লিং করি। এগুলো আপনার বিভিন্ন প্লাস্টিক সামগ্রী উৎপাদন হয়, বোতল, এদের জিনিস। এই বাস প্রিন্টেড পলি উৎপাদনের অনুমতি থাকলেও এসব কারখানায় ক্লিয়ার পলির উৎপাদন করা হচ্ছিল, যা আইনগত নিষিদ্ধ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সেই সাথে এই মামলায় পলাতক 18 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। তদন্তে পাওয়া সুকান্ত নামের এক আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়ায় রাষ্ট্রপক্ষ আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে মামলার বাদী সোমবার সুকান্ত নামের ওই ব্যক্তিকেও মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে বাদীর আবেদন মঞ্জুর করে মোট 39 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে লরির চাপায় 4 জনের নিহতের ঘটনার পর ইউটার্নটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া সড়কের 2 পাশে অবৈধভাবে বাস কাউন্টার ও ফুটপাত দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সোমবার সকালে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড, চাঁদপুর ও নোয়াখালী রোডের উভয় পাশে এবং চট্টগ্রামমুখী বাস কাউন্টার সহ ফুটওভার ব্রিজের নিচে ফুটপাত দখলকারীদের দোকানপাট ভেঙে দেওয়া হয়। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি 8 লেন করার পরিকল্পনা হচ্ছে বলে জানানো হয়। এটা প্রকল্পের আওতায় স্থায়ী 2টা ইউনিট হবে। এটা অর্ধেকটা কাজ হয়েছে, জমি অধিগ্রহণের কাজটি চলমান। আমরা আশা করছি খুব শীঘ্রই জমি অধিগ্রহণটি হয়ে গেলে আমরা 2টা ইউলুপ হবে, তখন আমাদের এই কলিশনটা হবে না, ফেস টু ফেস কলিশন হবে না, তখন দুর্ঘটনার হার আমরা একেবারে কমিয়ে আনতে সক্ষম হবে। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশের অভিযানে 18 মাস বয়সের এক শিশু উদ্ধার হয়েছে। সোমবার ভোরে হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় জড়িত থাকায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মোহাম্মদ শরীফের 18 মাস বয়সী ছেলে আয়াতকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় শরীফের ভাগিনা।
পরে অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু হলো অ্যাপোলো ক্লিনিকের। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অ্যাপোলো ক্লিনিকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর আগে ধানমন্ডির 64 সাত মসজিদ রোডে প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের যাত্রা শুরু করলো ভারতের অ্যাপোলো ক্লিনিক। এক জায়গাতেই মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় ও ফার্মেসি সেবা। এছাড়াও থাকছে 100 শয্যায় ওয়ার্ড কেবিনের রোগী ভর্তি, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডে কেয়ার, কেমোথেরাপি, ডায়ালাইসিস সহ স্বাস্থ্যসেবার নানা অত্যাধুনিক সুবিধা। সংস্কৃতি বিকাশে সাম্যের জয়গান, এই স্লোগান নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের যাত্রা শুরু হলো নবগঠিত বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মেলন পরিষদ। চট্টগ্রামের থিয়েটার স্টুডিও মিলনায়তনে দেশের প্রতিভাবান বৌদ্ধ শিল্পীদের সমন্বয়ে এই সংগঠনের অভিষেক হয়। উদ্বোধনী নৃত্য ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় সম্মেলন। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক বড়ুয়া। বৌদ্ধদের মধ্যে অনেক বাংলাদেশ শিল্পী বৌদ্ধ সমাজ সংস্কৃতি 2028 খ্রিস্টাব্দ কার্যকালীন নীতি পরিপন্থী। লক্ষ্মীপুরে আঞ্চলিক সড়কগুলোর বেহাল অবস্থা, জনগণের ভোগান্তির চরমে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, সড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে কিনা কর্তৃপক্ষ? ধন্যবাদ লাইবা। আপনি জানেন যে লক্ষ্মীপুর জেলার 58টি ইউনিয়নের প্রায় সবকটি ইউনিয়নের সড়কগুলোর বেহাল অবস্থা বিরাজ করছে। এখন আসলে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এবং বৃষ্টি জলাবদ্ধতায় সড়কগুলো একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এখানে ছোট বড় যে যানবাহনগুলো চলছে একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার যে টুমসর মাদ্রাসা সড়ক, এই সড়কটি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে এখন একেবারে চলাচল অনুপযোগী হয়েছে। এখানে কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে এখানকার স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে একটু একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে একটু যুক্ত হতে চাই যে এখানের এই কেমন চলাচলে কি সমস্যা হচ্ছে আপনাদের? এখানে আমরা কোনো প্রকারে কোনো গাড়ি যাওয়া আসা করতে পারতেছে না, গাড়ি উল্টে পড়ে যায়, দৈনিক না হলে 5-6টা গাড়ি উল্টে পড়ে যায়, তো মানুষের মাথা ফেটে যায়। তো আমরা অনেকবার চেষ্টা করছি এলাকার রাস্তাটা করার জন্য, আমরা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিতেছে করবে বলে, কিন্তু আমাদের রাস্তাটা সংস্কার হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন যে একজন স্থানীয় বাসিন্দা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে তারা বলার পরও এই সংস্কার কাজে উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সড়কটির মতো আসলে এই লক্ষ্মীপুর জেলার 80% সড়কেই বেহাল অবস্থা বলে জেলা প্রশাসক জানিয়েছেন। জেলা প্রশাসক এলজিডি এবং সড়ক বিভাগের যে 80% রাস্তার এমন বেহাল বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন। এই ছিল আমার থেকে লক্ষ্মীপুরের সড়কের বেহাল অবস্থা নিয়ে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে উদ্বোধন হলো দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যার্স প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আর.এ.কে সিরামিক্সের। সোমবার চট্টগ্রামের ছোট পুল এক্সেস রোড আগ্রাবাদের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে। তিনি জানান, নতুন এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস ও স্যানিটারি ওয়্যার্স ক্রয়ের সুযোগ পাবেন। আর.এ.কে সিরামিক্স সবসময়ই গ্রাহকদের জন্য আধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি পণ্য সরবরাহ করে আসছে। চট্টগ্রামের মানুষের হাতের নাগালে সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এই নতুন ফ্যাক্টরি আউটলেট চালু করা হলো। চট্টগ্রাম 7 দফা দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধনের পর তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
7 দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, লক্ষ্মীপুর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যানারে এই আয়োজন করা হয়। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আন্দোলনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।